আসসালামু আলাইকুম ব্যাকবেঞ্চার্স। আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। এই ক্রোমোজোম সংখ্যাটা তোমার অ্যাডমিশন এবং এইচএসসির এমসিকিউ ২ টার জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং এখান থেকে প্রায় সব জায়গায় প্রশ্ন আসে বলে বলা যায়। কিন্তু এটা সহজে মনে থাকতে চায় না। সো এটা মুখস্থ না করেও কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায় তারই একটা পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো চলো শুরু করা যাক। আমরা ১ম এ শুরু করি ধান দিয়ে। ধান। ধান কি? ধান থেকে হয় হচ্ছে ভাত। ধান থেকে ভাত হয় অর্থাৎ বাঙালির একটা স্বভাব যে তারা ২৪ ঘন্টায় ভাত খেয়ে থাকে। অর্থাৎ ভাত খেয়ে তারা ২৪ ঘন্টা কাটায়। সো আমরা এখানে বলতে পারি যে ধান হচ্ছে ২৪ ঘন্টার খাবার যেহেতু বাঙালির সেহেতু ধানের ক্রোমোজোম সংখ্যা ২৪। আবার যারা একটু বেশি বড়লোক তারা শুধু ধান খায় না। মানে অর্থাৎ ভাত খায় না। ভাতের সাথে একটু স্যালাডও খায়। স্যালাডের মধ্যে ওদের সবচেয়ে প্রিয় স্যালাড কি থাকে? টমেটো স্যালাড। এজন্য এরা ২৪ ঘন্টা ভাত তো খায়, কিন্তু সাথে ভাতের সাথে টমেটো স্যালাডও খায়। অর্থাৎ স্যালাড সাইডে রাখে আরকি এক্সট্রা। তাহলে আমরা বলতে পারি ২৪ ঘন্টা যেহেতু ভাতের সাথে টমেটো যাচ্ছে সেহেতু টমেটোর ক্রোমোজোম সংখ্যাও ২৪। আবার একদল লোক আছে যারা ভাত খায় না। কারণ ভাত খুবই অস্বাস্থ্যকর। এজন্য তারা একটু রুটি খেয়ে ডায়েটে থাকতে চায়, সুস্থ থাকতে চায়। সো এজন্য তারা ভাতের বিকল্প হিসেবে কি ব্যবহার করে? রুটি। আর রুটি কিসের থেকে হয়? গমের থেকে। তাহলে গমের থেকে যদি রুটি হয়, তা গম কি হিসেবে ব্যবহার হচ্ছে? ভাতের অল্টারনেট বা বিপরীত হিসেবে। সো গমের ক্রোমোজোম সংখ্যা কি হবে? ভাতের উল্টো। অর্থাৎ এখানে ছিল ২৪, এটা হয়ে যাবে ৪২। এবার কি আছে? এবার আমাদের পরে আছে ভুট্টো। এটা আসলে ভুট্টা, কিন্তু আমরা পড়বো হচ্ছে ভুট্টো। ভুট্টো পড়বো কি জন্য? মনে রাখার জন্য। ভুট্টো কে ছিল? ভুট্টো ১৯৭১ সালে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ভুট্টো ছিল বাংলাদেশের বিরোধী, বাংলাদেশ হওয়ার বিরোধী। কারণ কি? কারণ ভুট্টোর মনে বাংলাদেশীদের অর্থাৎ বাঙালিদের নিয়ে ভুট্টোর মনে অনেক বিষ ছিল। এজন্য মনের ভিতর বিষ ছিল যেহেতু, সেহেতু ভুট্টো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ২০ বা ভুট্টার ক্রোমোজোম সংখ্যা ২০। এবার আমরা আসি আ তামাকে। তামাক। তামাক কি? তামাক জিনিসটা কি? তামাক একটা নেশাদার দ্রব্য। তামাক একটা নেশাদার দ্রব্য। আর তামাক থেকে সিগারেট হয়, বিভিন্ন নেশাদার দ্রব্য হয়। সো এই যে মাদক যেগুলো আছে সেগুলা কি হয়? আমরা যদি মাদককে সেবন করি এটা আমাদের নেশা হয়ে যায়। মানে এটা আমাদের জীবনের সাথে আঠার মতো লেগে থাকে। আর যাইতেই চাই না। আমরা চাইলেও ছাড়তে পারি না। কিন্তু তামাক যেহেতু আমাদের সাথে আঠার মতো লেগে থাকে, আমরা এটা কোনোভাবে ছাড়তে পারি না। সো এটা হবে ২৮। তাহলে তামাক কি হবে? তামাকের ক্রোমোজোম সংখ্যা হবে ২৮, যেহেতু এটা আঠার মতো লেগে থাকে আমাদের সাথে। এবার আসি চিনাবাদামে। চিনাবাদাম। দেখো, চিনাবাদামটা এভাবে মনে রাখবা, চিনাবাদাম চ দিয়ে শুরু, চীনা, আর এটার ক্রোমোজোম সংখ্যা ৪০। এটা এভাবে মনে রাখতে পারো, ৪৪, ৪৩, ৪৩ যে চীনে চলো। আমরা চীনে ঘুরতে যাই না? আমরা কি চীনে ঘুরতে যাই না? চীন। ধরো তুমি ঘুরতে যাওয়ার জন্য তোমার বন্ধুকে বলছো যে চীনে চলো। চীনে চলো। অর্থাৎ কি? চীনাবাদাম ৪০। চীনাবাদামের ক্রোমোজোম সংখ্যা কত? ৪০। যে তুমি তোমার বন্ধুকে বলছো যে চলো চীন থেকে ঘুরে আসি। চীন চলো। অর্থাৎ চীন ৪০। এবার কি বাকি আছে? এবার আছে তোমাদের হচ্ছে, এবার আমরা একটা সূত্র দিয়ে শিখব। সেটা হচ্ছে কি? ধরো এই যে ১৮, এই ১৮। এই ১৮ টা কি? ১৮ বছর বয়সটা বাংলাদেশের বা এই বর্তমান পৃথিবীর প্রেক্ষিতে তোমাকে ১৮ বছর বয়সের পরেই পরিপূর্ণ হিসেবে পুরুষ হিসেবে ধরা হয় বা পরিপূর্ণ পুরুষ বা মহিলা। কিন্তু ১৮ বছরের নিচে তোমরা সবাই শিশু। অর্থাৎ ১৮ বছর বয়সের পরে তোমাদের কাজের দায়ভার তোমাদেরই। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে ১৮ বছর বয়স থেকে আমাদের মূলত আমরা কি করি না করি আমাদের কাজ বাঁধা হয় আরকি। মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড বয়স আরকি, একটা পরিমাপ। তাহলে আমরা এটা কি পড়তে পারি? মূল পাপ বাধা হয়, বাধা হয়। এই বাধা হয়টা বলতে আসলে বোঝাতে পারো যে পরিমাপ করা হয় আরকি। মানে একটা স্ট্যান্ডার্ড এ পরিমাপ করা হয়। তাহলে মূল পাপ বাধা হয় কত বছর বয়স থেকে? ১৮ বছর বয়স থেকে। এই মূল পাপ বাধা হয় বলতে কি বোঝাইছি? সেটা হচ্ছে মূল হচ্ছে মূলা, মূলা, পেঁপে এবং এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি। তাহলে মূল পাপ বাধা হয় ১৮ বছর বয়স থেকে। তাহলে এটা কি হবে? মূলা, পেঁপে, বাঁধাকপি, এই ৩ টারই তোমার ক্রোমোজোম সংখ্যা হবে ১৮। এবার আরেকটা জিনিস, ধরো আ আমাদের অনেক রকম ব্যবসায়ী করে না অনেক? যে বাইরে দেশে ব্যবসা করে বা বাংলাদেশের বাইরে রপ্তানি করে।
অর্থাৎ বাইরে খাবার-দাবার পাঠায় বা যেকোনো প্রয়োজনীয় সামগ্রী পাঠায় বা রপ্তানি করে। সো এটাও তো এক ধরনের জব বাইরে রপ্তানি করা। সো একজন আছে যে হচ্ছে শসা রপ্তানি করে বাইরের দেশে বা শসা পাঠায়। তাহলে তার জব কি? তার জব হচ্ছে শসা পাঠানো, পাঠানো। তার জব হচ্ছে শসা পাঠানো। এখন সে যখন জব করতেছে কোনো কিছুর আন্ডারে, তার তো কোনো নিয়ম নীতির আন্ডারেই কাজ করতে হবে। সে তো ইচ্ছামত পাঠালে পারব না যে আজকে ২ বার পাঠালাম, কালকে ৩ বার পাঠালাম বা বছরে ১ বার পাঠালাম, কি পাঠালামই না। সে যেহেতু জব করতেছে সেহেতু আরেকজনের মত অনুযায়ী চলতে হচ্ছে। সো এই যে জব করে যে শসা পাঠানোর যে জব করে বা শসা রপ্তানির, তার এটা বছরে ১৪ বার করতে হয়। কতবার? বছরে ১৪ বার বাইরের দেশে শসা পাঠাইতে হয়। তাহলে তার জব কি? শসা পাঠানো। তাহলে শসা পাঠানোর জব বছরে ১৪ বার। এটা তোমরা একটু সুন্দর করে লেখার জন্য লিখতে পারো। এটার কোনো দরকার নেই। শুধু লিখলাম আরকি। যে বছরে ১৪ বার বোঝার জন্য যাতে পরে মনে থাকে সূত্রটা। জব কি? শসা পাঠানো বছরে ১৪ বার। ১৪ বার বছরে। সো জব শসা পাঠানো ১৪ বার বলতে কি বুঝাইছি? জব হচ্ছে জব, বুঝতেই পারতেছ। শসা তো শসাই আছে। শসা। মানে পাঠানোটা হচ্ছে পাঠ, পাঠ। তাহলে জব, শসা, পাঠ এই ৩ টাই হচ্ছে ১৪ ক্রোমোজোম সংখ্যা। অর্থাৎ যে জবটা যে শসা বাইরের দেশে পাঠানো বা শসা পাঠানোর যে জব, এটা তার বছরে ১৪ বার বাইরের দেশে শসা পাঠাইতে হয়। অর্থাৎ জব শসা পাঠানো ১৪ বার বা ১৪। তাহলে কি হবে আবার জব, শসা, পাঠ এই ৩ টার ক্রোমোজোম সংখ্যা ১৪। দেখো এবার আমাদের কি বাকি আছে? এবার আমাদের বাকি আছে পেঁয়াজ। চলো আবার পেঁয়াজে আসি। পেঁয়াজ। ধরো তুমি বাজার থেকে পেঁয়াজ আনছো। বাজার থেকে পেঁয়াজ আনছো এবার এখন এটা তুমি সরাসরি খাইতে পারবা না। আপেলের মতো যে এনে খাওয়া শুরু করলাম। এটা তোমার কি করতে হবে? ছুলতে হবে। তাইলে পেঁয়াজ আনার পর কি করতে হয়? ছুলতে হয়। তাহলে তুমি তোমার মাকে বলছো, "আম্মু পেঁয়াজ ছলো।" তাহলে এটা কি বলতেছো? যে পেঁয়াজ ছোলো, পেঁয়াজ ছোলো। কারণ তোমার এটা খাওয়ার জন্য ছুলতে হবে। তাহলে পেঁয়াজ ছোলো। ছোলো কি? ছোলো হচ্ছে ১৬। আমরা এভাবে বলতে পারি ছোলোকে একটু ভিন্নভাবে ১৬। তাহলে পেঁয়াজ কত? ১৬। পেঁয়াজ ১৬, পেঁয়াজ ১৬ আর চলো, চিনাবাদাম ৪০। পেঁয়াজ ১৬, পেঁয়াজ আ ১৬। এটা একটু লিখে রাখি পাশে যাতে তোমাদের মনে থাকে। পেঁয়াজ ১৬। তাহলে এবার আর ২ টা জিনিস বাকি আছে। এটা তোমরা একটু কষ্ট করে আলাদাভাবেই মনে রাখবা। সবগুলা তো তোমাদের ট্রিক দেখাই দিছি। আর ২ টা মনে রাখতে বেশি কষ্ট হবে না। আবার এই ২ টার সাথে তোমার আরো ২ টা হয়ে যাবে। সেটা কি? তোমরা এভাবে পড়বা, একটু ছন্দ করে পড়বা তাহলে খুব সহজ লাগবে। সেটা হচ্ছে কি? ১ সেকেন্ড। গোল, গরিলা, ৪৮, খরগোশ, কলা, ৪৪। গোল গরিলা ৪৮, খরগোশ কলা ৪৪। এটা ২-৩ বার একা, একা আবার এটা এমনি মনে থেকে যাবে। এটা কি? গোল গরিলা ৪৮, খরগোশ কলা ৪৪। গোল গরিলা ৪৮, খরগোশ কলা ৪৪। গোল গরিলা বলতে কি বুঝাইছি? এটা হচ্ছে গোল আলু, গোল আলু এবং এটা গরিলা, গরিলা তো গরিলাই। সো এই যে, গরিলা আছে এটা কি ৪৮। তাহলে গোল আলু এবং গরিলা এই ২ টারই ক্রোমোজোম সংখ্যা সমান ৪৮ এবং খরগোশ এবং কলা এই ২ টারও ক্রোমোজোম সংখ্যা একই সেটা হচ্ছে ৪৪। তো এটা একটু ২-৩ বার বললে এমনি মনে থাকবে যে গোল গরিলা ৪৮, খরগোশ কলা ৪৪। গোল গরিলা ৪৮, খরগোশ কলা ৪৪। সো এখানে আমাদের উদ্ভিদ এবং তার সাথে এক্সট্রা ২ টা আ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের গরিলা এবং খরগোশ। সো আমরা এখানে আজকে যতগুলার উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা ছিল, সেই ক্রোমোজোম সংখ্যাগুলো খুব ট্রিক্স করে মুখস্থ করে নিলাম। অর্থাৎ মনে রেখে নিলাম। এরপরে হয়তো আশা করি আর ভুলবা না। আ এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে বারবার এসে ভিডিও দেখা না লাগে, সময় নষ্ট করা না লাগে। সো আশা করি পরের ভিডিওতে আমরা প্রাণীর যে ক্রোমোজোম সংখ্যা আছে সেগুলো খুব সহজভাবে শেষ করতে পারবো। টিল দেন আসসালামু আলাইকুম।